হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বোলপুর এসডিপি অফিসে হাজিরা অনুব্রতর। আইসিকে কদর্য গালাগালির অডিও ভাইরাল। অনুব্রতকে হাজিরার নোটিশ দেয় পুলিশ। দলের নির্দেশে ক্ষমা চান অনুব্রত মণ্ডল। হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। কখন গেলেন আরো ডিটেল আপনাদের জানাবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এর আগে দ্বিতীয়বার নোটিশ আমরা দেখেছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আজ হাজিরা দিলেন, কখন গেলেন, কি জানা যাচ্ছে সব মিলিয়ে এখনো পর্যন্ত? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল 3:25 নাগাদ কিন্তু বোলপুরে যে এসডিপি অফিসটিকে এসডিপি অফিসে কিন্তু ঢোকেন। যদিও আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মূল গেট, এসডিপি অফিসের মূল গেট। সেই মূল গেট দিয়ে কিন্তু অনুব্রত মণ্ডল ঢোকেননি। আমি ছবিটা দেখিয়ে রাখার চেষ্টা করবো। এই যে মূল গেট, যেখানে পুলিশি প্রহরা রয়েছে, এই গেট দিয়ে কিন্তু ঢোকেননি। অনুব্রত মণ্ডল পাশে অর্থাৎ পেছন দিয়ে একটি পুলিশ লাইন মতো বোলপুর পুলিশ লাইনের যে গেট, সেই গেট দিয়ে ঢুকেছেন এবং সেই গেট দিয়ে কার্যত পুলিশ ব্যবহার করা হয়, সেই গেট দিয়ে কিন্তু তিনি ঢুকেছেন। যদিও তার নিজের যে গাড়ি, সেই গাড়িও ব্যবহার করেননি, অন্য একটি গাড়ি ব্যবহার করে তিনি কিন্তু ঢুকে গেছেন এই ভেতরে। এবং এই যে অফিসের ভেতরে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও অনুব্রত, আমরা আবারও যোগাযোগ করছি, আপনাদের জানাবো। হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বোলপুর এসডিপি অফিসে হাজিরা অনুব্রতর। আইসিকে কদর্য গালাগালির অডিও ভাইরাল। অনুব্রতকে হাজিরার নোটিশ দেয় পুলিশ। দলের নির্দেশে ক্ষমা চান অনুব্রত মণ্ডল। আজ হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। এর আগে তাকে দুবার নোটিশ পাঠানো হয়েছিল পুলিশের তরফ থেকে, চিঠি দেওয়া হয়েছিল হাজিরা দেওয়ার জন্য, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আজ হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। কথা বলবো, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, যেমনটা বলছিলে তুমি, অনুব্রত মণ্ডল কিন্তু যে মূল গেট, এই গেট দিয়ে কিন্তু অনুব্রত মণ্ডল প্রবেশ করেন। অনুব্রত মণ্ডল প্রবেশ করেনি। অনুব্রতর পাশের একটি গেট রয়েছে, অর্থাৎ বোলপুর পুলিশ লাইনের যে গেট, সেই গেট দিয়ে কিন্তু অনুব্রত মণ্ডল ঢুকেছেন। এবং পাশাপাশি যেটা বলে রাখবো, নিজের যে ব্যবহার করা যে গাড়ি, সেই গাড়িও কিন্তু ব্যবহার করেনি। অন্য একটি গাড়ি করে তিনি কিন্তু এই এসডিপি অফিসের মধ্যে রয়েছেন। এবং দীর্ঘ প্রায় 40 মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই বিষয়গুলো আমার প্রশ্ন ও চিহ্ন, কারণ যতক্ষণ না অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবেন বা এসডিপিও বেরিয়ে আসবেন বা যিনি তদন্তকারী অফিসার যিনি রয়েছেন অর্থাৎ এসডিপিও রিকি আগরওয়াল বেরিয়ে আসবেন, ততক্ষণ কিন্তু কিছু বলা যাচ্ছে না। প্রিয়াঙ্কা, ইন্দ্রজিৎ, জানতে চাইবো আজকে শ্রবণের কি তারিখ ছিল নাকি নিজে থেকেই তিনি হাজিরা দিলেন আজ? দেখো, যেটা বলে রাখবো, পরপর দুদিন কিন্তু অনুব্রত মণ্ডলকে দুটি নোটিশ করা হয়েছিল এবং সেই নোটিশে কিন্তু অনুব্রত মণ্ডল কোনো সাড়া দেননি। এবং তার যে আইনজীবী তারা এসে পরপরে জানিয়ে গেছেন অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছে। এবং দ্বিতীয় যে নোটিশ, তারপরে জানিয়ে গেছিল অনুব্রত মণ্ডল 5 দিনের জন্য তাকে ডাক্তারেরা বেড রেস্ট বলেছে। আর আজকেই সেই 5 দিন কিন্তু শেষ হতে চলেছিল। ঠিক তার আগে, অর্থাৎ 5 দিন শেষ হওয়ার আগেই কিন্তু অনুব্রত মণ্ডল এলেন এবং হাজিরা দিচ্ছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বেশ, হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। প্রায় 7 দিন পর হাজিরা দিলেন তিনি। বোলপুর এসডিপি অফিসে হাজিরা অনুব্রত। আইসিকে কদর্য গালাগালির অডিও ভাইরাল হয়েছিল। অনুব্রতকে হাজিরার নোটিশ দেয় পুলিশ। দলের নির্দেশে ক্ষমা চান অনুব্রত মণ্ডল। আজ হাজিরা দিলেন। প্রায় 40 মিনিট ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত এসডিপি অফিসেই রয়েছেন তিনি। মালদার দিকে নজর রাখা যাক। সেখানে ভাইপো খুনে এবার গ্রেফতার করা হলো কাকাকে। মালদার যুবক সাদ্দামকে পরিকল্পনা করে খুন, কিন্তু কি কারণে খুন আরো ডিটেল জানাবো আপনাদের। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কি কারণে খুন, কখন গ্রেফতার করা হলো এই অভিযুক্তকে? দেখো, এই খুনের ঘটনায় এর আগেই কাকিমা মৌমিতা হাসানকে গ্রেফতার করা হয়। সেই সময় মৌমিতা হাসান দাবি করেছিলেন যে তিনি একাই খুনের ঘটনা ঘটিয়েছেন। আর তার স্বামীকে পুলিশ যখন আটক করে জিজ্ঞাসাবাদ করে, তখন সে জানিয়েছিল সে এই খুনের ঘটনা সম্পর্কে কিছুই জানে না। কিন্তু এরপর পুলিশের সন্দেহ হয়, কারণ যেভাবে খুনের ঘটনা ঘটানো হয়েছিল, যেভাবে দেহ পুঁতে দেওয়া হয়েছিল, এটা একার কাজ নাই, এমনটাই পুলিশ মনে করে। এরপর যে ধারাবাহিক জেরাতে খুনের কথা স্বীকার করেছে কাকা এবং স্ত্রী মৌমিতা হাসানের সঙ্গে তিনিও ছিলেন, এমনটা কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন, এমনটাই পুলিশের দাবি। এবং যেটা জানা যাচ্ছে, পুলিশ যেটা জানিয়েছে যে পরিকল্পিতভাবে এই খুন করা হয়। 18 তারিখ খুনের ঘটনা হয়, তার দুদিন আগে 26 তারিখ মৌমিতা নিজের বাপের বাড়িতে চলে গিয়েছিলেন তার স্বামীর
স্বামীকে নিয়ে, এবং যেটা জানা যাচ্ছে যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল সম্পর্কিত কাকিমার সঙ্গে, এবং এটা নিয়ে সাদ্দাম নাদাব সে ব্ল্যাকমেল করছিল, ফলে তাকে দুনিয়া থেকে সরাতে হবে এরকম পরিকল্পনা করেছিলেন স্বামী স্ত্রী, এমনটাই বলছে তদন্তকারীরা। আর এরপরেই তাকে মালদায় খুনের ক্ষেত্রে হইচই হতে পারত, এই জন্য মালদায় খুনের ঝুঁকি নেয়নি এরা, এবং তাদেরকে মৌমিতা হাসান অর্থাৎ কাকিমার বাপের বাড়িতে ডেকে পাঠানো হয়, এবং সেইখানে খুনের পর দিন তাকে মাটিতে তোমার সিঁড়ির কুঠুরিতে পুঁতে দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছিল বাইরে থেকে। এই ঘটনায় পুলিশ এখন আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়ার চেষ্টা করছে। প্রথমত পুলিশ তার যে অস্ত্র খুনে ব্যবহৃত হয়েছিল সেই অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে, একই সঙ্গে যে পোশাক ব্যবহৃত করা হয়েছে পোশাক নিহতের তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। এর পাশাপাশি এই যে কল ডিটেল ফোনে তাও খতিয়ে দেখা হচ্ছে। আজকে তাকে এই কাকাকে মালদা আদালতে তোলা হয়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে আবেদন জানিয়েছে পুলিশ। আপনি মেরেছিলেন কেন? লেডি যে আছে উনি থ্রোট ইঞ্জুরি আছে, উনি করেছেন। আমরা এখনো ইনভেস্টিগেট করছি কি হাজবেন্ডের কি রোল আছে, কিন্তু হাজবেন্ড ওখানে ছিল ওদিন। অ্যাকিউজ মৌমিতা হাসান আছে, উনি বলছিলেন কি উনি নিজে अकेलेই वो मर्डर किया है। পুলিশের ইনভেস্টিগেশনে আসলো কি সিঙ্গেল লেডি ওটাকে বডিকে ওখানে নিয়ে যেতে পারবে না। দুদিন থেকে কোয়েশ্চেনিং করছি ওনার হাজবেন্ডকে। আজকে ওনার হাজবেন্ড কনফেস করেছেন, তারপরে আজকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে। যে ফোন কলস আছে ওটা স্টাডি করে আমরা দেখছি আর কোনো লোক যদি ওর সঙ্গে জড়িত ছিল অথবা নেই। সেকশনস আছে ওটা অ্যাড হয়েছে ওখানে কেসে। মার্ডার ওয়েপন এখনো রিকভার হয়নি, ওটা আমরা সার্চ করছি। শিশু পাচারে ধৃতকে বেকসুর খালাস, 4 বছর কারাবাসের পর সসম্মানে মুক্তি। 2021 সালে শিশু পাচারে ধৃত শিক্ষক, ধৃত বাঁকুড়ার নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, শিশু পাচারে অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছিল 4 বছর কারাবাসের পর, অবশেষে মুক্তি, কি জানা যাচ্ছে? আর দেখো, এই 2021 সালে যে 18 জুলাই কালপাথরের যে জহর নবোদয় বিদ্যালয় রয়েছে, বিদ্যালয়ের প্রত্যক্ষ কমল কুমার রাজরিয়া সহ মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা শিশু পাচার করার অভিযোগ রয়েছিল। তাদের কাছে শিশুও পাওয়া গেছিল সেই সময়তে, এবং সেই কারণেই তাদেরকে গ্রেফতার করেছিল। এর পাশাপাশি কিন্তু জহর নবোদয় বিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু গ্রেফতারের পরে পরেই তাকে সাসপেন্ডও করা যায়। কিন্তু এই যে অধ্যক্ষ তিনি কিন্তু 4 বছর ধরে দীর্ঘ লড়াই লড়িয়ে গেছেন, এবং এই আইনি লড়াইয়ের শেষে অবশেষে কিন্তু তাকে সসম্মানে আদালত সম্মান দিয়েছে, এবং আদালত তাকে মুক্তিও দিয়েছে। তাকে সসম্মানে সম্মান দেওয়ার কথা বলা হয়েছে আদালতের পক্ষ থেকে। অন্যদিকে যে জহর নবোদয় বিদ্যালয়, সেই বিদ্যালয়ে যেভাবে এই ধরনের ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু আলোড়ন পড়ে গেছিল রাজ্য জুড়ে, এবং তখন কিন্তু বলা হচ্ছিল জহর নবোদয় যে কেন্দ্রীয় বিদ্যালয়, সেই বিদ্যালয়ের অধ্যক্ষ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। অবশেষে যে 8 জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের যে 7 জনকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল ধাপে ধাপে, কিন্তু এই অধ্যক্ষ কমল কুমার তিনি কিন্তু মুক্তি পাননি। দীর্ঘ 4 বছরের লড়াই, এবং তারপরে কিন্তু সে ফাঁসি হাসল সেই কমল কুমারী। তারা দাবি করেছেন যে দীর্ঘ লড়াইয়ের পরে তারা যে সত্য ছিল সেই সত্য উদ্ঘাটন হয়েছে, এবং আদালতের বিরুদ্ধে আদালতের সম্মান জানিয়েছেন এই কমল কুমার রাজরিয়া। বেশ, आज अदालत ने आपका बाइज्जत बड़ा कर दिया, बिल्कुल कैसे लग रही है आपको? मेरे को अच्छा लग रहा है। और मैं ये सबसे बड़ी बात यह है कि सत्य की जीत हुई है, कि किसी प्रकार के यहाँ पर जो भी जज साहब हैं या और पीपी साहब हैं, उन्होंने किसी प्रकार से अपना एकदम स्पष्ट वो दिया, निर्णय दिया, और कहीं भी किसी प्रकार की पार्टी दबाव या किसी का कार्य नहीं किया। ওর বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছিল যে ও দুর্গাপুর থেকে 2টি শিশুকে ও নিয়ে এসেছিল অসৎ উদ্দেশ্যে এবং তাদেরকে পাচার করার উদ্দেশ্যে। এই মোকদ্দমাতে সরকার পক্ষ 15 জন সাক্ষীর দিয়েছিল, কিন্তু তার অভিযোগ আদৌ প্রমাণ করতে পারেনি, এবং আজকে মাননীয় আদালত তাকে বেকসুর মুক্তি দিয়েছেন। রাজনীতির শিকার বলবো না, কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার এটা আমি বলতে পারি। টোটাল এই কেসে যতজন আসামি ছিল বেকসুর খালাস করেছে। বাচ্চা পাচারের অভিযোগ ছিল, তো সেই জায়গার উপরে আমি এখন জাজমেন্টের কপিটা আগে হাতে পাই, আমি আগে দেখি কি হয়েছে, তারপর আমি ডিটেলস বলবো।